বিএনপি যতই শক্তিশালী হোক রাজনৈতিক দল হিসেবে, যদি বিএনপি এই যে জনগণের সাধারণ ইচ্ছার বাইরে যায়, তাহলে আসলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে কিন্তু অচিরেই তারও আসলে এক ধরনের পতন ঘটবে। এটা হচ্ছে আসলে ইতিহাসের নিয়ম। আমি যেরকম যে আলোচনা করব তার একটা অংশ আসলে উনি করে ফেলেছেনই, ফলে আরও বক্তারা যদি আরও আলোচনা করে ফেলেন যেটা আমি করব, ফলে আপনারা মানে কিছু মনে করবেন না, কারণ আমি তাদের কথা শুনি নাই। তো সেটা আপনাদের একটু বিবেচনার জন্য বললাম আর কি। প্রথমত, আমরা বাংলাদেশে এমন একটা পরিস্থিতির ভেতর, আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের মানুষ এই যে আজকে যে পরিস্থিতির ভেতরে আমরা এসেছি, সেটা একটা দীর্ঘ সংগ্রামের ফল। এবং এই দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে আমরা বাংলাদেশে মাত্র কিছুদিন আগে, 6 মাসও হয়নি, এরকম পরিস্থিতিতে বাংলাদেশের ছাত্র, শ্রমিক, তরুণদের একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে আমাদের সামনে দেশটাকে নতুন করে সাজানোর একটা সুযোগ তৈরি হয়েছে। এটা আমাদের জন্য একটা অত্যন্ত ঐতিহাসিক পর্ব। এই ঐতিহাসিক পর্বে যদি আমরা আমাদের কর্তব্য পালন করতে না পারি, তাহলে জাতি আমাদের কখনো ক্ষমা করবে না। একটা জাতির জীবনে বারবার ঐতিহাসিক পর্ব আসে না। একটা জাতির জীবনে একটা দীর্ঘ সংগ্রামের পরে এরকম একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়, যখন নিজেকে ঢেলে সাজাবার একটা সুযোগ তৈরি হয়। এটা আমাদের সামনে একটা 1971 সালে এসেছিল, 1990-এ কম মাত্রায় হলেও এক ধরনের এসেছিল, আমাদের সামনে 2024 সালে আবার এসছে। তো আমাদের সামনে যে কর্তব্যটা ধরেন 1971 সালে এসেছিল, সেটা কিন্তু আসলে সম্পন্ন হয় নাই। 1971 সালে আমাদের লক্ষ্য ছিল একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের উপরে ভিত্তি করে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রটা পরিচালিত হবে। এটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা ছিল। সেইখান থেকে সম্পূর্ণ তাকে পাশ কাটিয়ে অথবা সম্পূর্ণ তার বিপরীতে গিয়ে বাংলাদেশের সংবিধানে আমরা দেখেছি যে এই ঘোষণাপত্রকেও 72-এর সংবিধানে মানে অন্তর্ভুক্ত করা হয়নি। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এক ব্যক্তিকেন্দ্রিক এমন একটা ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে, যেই ক্ষমতা কাঠামো বাংলাদেশের সমস্ত ধরনের প্রাতিষ্ঠানিক বিকাশ, এখানে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা সমস্ত কিছুকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং একটা লুটপাটের রাজত্ব বাংলাদেশে কায়েম করেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির ভেতরে বাংলাদেশে একটা স্বাভাবিকভাবে গণতান্ত্রিক পথে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও তৈরি হয়নি। এবং আমরা 90 সাল পর্যন্ত দেখেছি যে হত্যার মাধ্যমে অথবা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে কোনোভাবেই হোক বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন হয়েছে, নির্বাচনের মাধ্যমে হয়নি। তারপরে একটা তত্ত্বাবধায়ক সরকার আসলো, সেই তত্ত্বাবধায়ক সরকারকেও এমনভাবে বিতর্কিত করা হলো যে তত্ত্বাবধায়ক সরকারও আসলে টিকতে পারলো না, এবং শেষ পর্যন্ত কফিনের শেষ পিরক ঠোকা হলো হচ্ছে আওয়ামী লীগের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, যেই সংশোধনের মাধ্যমে এই ব্যবস্থাটা বাতিল করে দিয়ে এটাকে 90 পূর্ববর্তী অবস্থা, অর্থাৎ একটা অভ্যুত্থান ছাড়া আর কোনো নির্বাচন হতে পারে না, এরকম একটা পরিস্থিতির ভেতরে আসলে নিয়ে যাওয়া হলো। ফলে বাংলাদেশে আসলে সংবিধান পরিবর্তন না করে একটা নির্বাচনও করা সম্ভব না, এইরকম অবস্থায় আসলে বাংলাদেশকে নিয়ে গিয়েছিল গত ফ্যাসিস্ট সরকার। ফলে সংবিধান পরিবর্তন এখন আর কোনো মানে আসলে শুধুমাত্র আমাদের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না। সংবিধান পরিবর্তন হচ্ছে আমাদের একটা ইনএভিটেবিলিটি, এটা করতেই হবে। এটা করা ছাড়া আমরা পরবর্তী প্রক্রিয়ায় যেতে পারবো না, আমাদের আবশ্যকতা। এবং জনগণের ভেতর থেকে বারবার এই কথাগুলো উঠে এসছে। আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেন, গণসংহতি আন্দোলন বলেন, এবি পার্টি বলেন বা অন্য যে কোনো দল বলেন, তারা যে এই সংস্কারের কথা বলছে, এই কারণটা কি? এই কারণটা হচ্ছে জনগণের ভেতর থেকে এই দাবিটা আসলে এসছে, জনগণের এটা মনের ভেতরে কথা এটা এসছে। বা আমরা গণতন্ত্র মঞ্চ থেকে যেই কথাগুলো বলেছি, সেখানেও এই কথাগুলো এসছে। কারণটা হচ্ছে যে জনগণের দাবি এটা। বাংলাদেশ এভাবে চলতে পারে না, বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না, এটা আমরা অনুভব করেছি। ফলে একটা পরিবর্তন, এই পরিবর্তনের প্রয়োজনীয়তাটা আমরা অনুভব করেছি। মানে আমরা বিএনপির সঙ্গে যে যুগপৎ আন্দোলন করেছি, সেইখানেও কিন্তু আসলে এই রাষ্ট্র সংস্কার প্রশ্ন এবং রাষ্ট্রের, তারা বলেন মেরামত, আমরা পুনর্গঠন, কেউ সংস্কার, এরকম নানা নামে আমরা ডাকি। কিন্তু আসল কথা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের যে বিধিবিধান, বাংলাদেশ রাষ্ট্রের যে সংবিধান,
সেই সংবিধান বাংলাদেশে একটা এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো তৈরি করেছে এবং সেইখান থেকে আমাদের বেরোতে হবে। এ বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি মনে করি এক ধরনের সমঝোতা, এক ধরনের ঐক্যমত্য আমাদের আগে থেকে তৈরি হয়ে আছে। আমার বক্তব্য হচ্ছে যে এই সমঝোতাকে বাস্তবায়িত করা, এই সমঝোতাকে বাস্তবায়িত করতে হলে এই সমঝোতা যেটাতে আমরা এক ধরনের সমঝোতা মানে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ভেতর দিয়ে অর্জন করেছি, সেইটাকে বাস্তবায়ন করতে হলে আসলে আমাদের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা লাগবে। রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা ঐক্য ধরে রাখতে হবে, যে ঐক্যটা আসলে বাংলাদেশে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা পর্যন্ত এই ঐক্যটা ধরে রাখতে হবে এবং সেটার জন্য আলোচনা, সমঝোতা এটার বিকল্প বলে কিছু নাই। বিএনপি যতই শক্তিশালী হোক রাজনৈতিক দল হিসেবে, যদি বিএনপি এই যে জনগণের সাধারণ ইচ্ছার বাইরে যায়, তাহলে আসলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে কিন্তু অচিরেই তারও আসলে এক ধরনের পতন ঘটবে। এটা হচ্ছে আসলে ইতিহাসের নিয়ম। এটা আমি কাউকে মানে হুমকি দিচ্ছি না, এটা হচ্ছে ইতিহাসের নিয়ম হিসাবে বলছি যে এটাই হচ্ছে নিয়ম। ফলে বিএনপিকেও বিএনপি, আমি বলছি না যে বিএনপি কাউকে পরোয়া করছে না, বিএনপি পরোয়া করছে এবং সেই অনুযায়ী আগাচ্ছে বলে আমি মনে করি। এবং আমি মনে করি যে এই জায়গাটাকে আরো দৃঢ় করা দরকার, সুদৃঢ় করা দরকার, আমাদের অঙ্গীকারটাকে সুদৃঢ় করা দরকার যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, বাংলাদেশে এই যে সাংবিধানিক সংস্কারের প্রশ্ন, এই প্রশ্নগুলোকে যদি আমরা আমাদের সামনের নির্বাচনে আমাদের এইটার উদ্দেশ্যে আমরা এই নির্বাচনটা করছি, শুধুমাত্র একটি সংসদীয় নির্বাচন নয়, এখানে সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এইখানে একটা সাংবিধানিক সংস্কার, এগুলোকে আমরা লক্ষ্য করে যদি আগামী নির্বাচনটা করি, তাহলে এইটা আমাদের দেশকে সারা দুনিয়ার বুকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুনিয়ায় যে একটা নতুন ইতিহাস সৃষ্টি হতে পারে এবং গণতান্ত্রিকতার একটা নতুন ইতিহাস সৃষ্টি হতে পারে, সেইটার উদাহরণ হয়ে থাকতে পারে হচ্ছে বাংলাদেশ। ফলে বাংলাদেশের সামনে সারা দুনিয়ার জন্য একটা উদাহরণ হওয়ার সুযোগ এই মুহূর্তে আমাদের সামনে আছে। না হলে কি পরিণতি হবে সেটাও আমরা কয়েকটা জায়গায় দেখেছি। তিউনিসিয়ার দিকে তাকান, একটা উদাহরণও যদি আপনি দেখেন, তিউনিসিয়ার দিকে তাকান, বাংলাদেশের মতো সেখানে একটা এরকম গণ অভ্যুত্থান হয়েছিল এবং গণ অভ্যুত্থান পরবর্তীকালে তারা কিন্তু এইরকম একটা জনগণের সাধারণ ঐক্যমত্যের জায়গায় পৌঁছতে পারেন নাই। ফলে যেটা হয়েছে যে তিউনিসিয়ায় এখনো পর্যন্ত কোন স্থিতাবস্থা তৈরি হয় নাই, তিউনিসিয়ায় এখনো গন্ডগোল চলছে, একটা চিরস্থায়ী মানে পারস্পরিক যুদ্ধ, কিছুটা গৃহযুদ্ধের মতো করে আসলে এটা চলে গেছে। এই জায়গায় কিন্তু আমরা যেতে চাই না, বাংলাদেশকে এই জায়গা থেকে রক্ষা করতে হবে। আমরা আবার বলছি যে যদি সংবিধান, আমাদের এই রাজনৈতিক দলগুলোর সাথে পরস্পরের মধ্যে সমঝোতা ছাড়া যদি একটা মানে সংবিধানও আমরা নতুন করে নিয়ে যাই, তাহলেও পরিস্থিতি কি হতে পারে সেটাও আমরা জানি, যেটা চিলিতে যেটা হয়েছে, যে জনগণ কর্তৃক সংবিধান প্রত্যাখ্যাত হয়েছে। ফলে এই আমাদের জাতীয় ঐক্য ধরে রাখা এবং তার উপরে ভিত্তি করে নতুন করে বাংলাদেশকে নিয়ে যাওয়া, এই জায়গাটাই আমাদের জন্য মুখ্য প্রশ্ন আকারে বর্তমানে আছে। এইটাকে আমি বলবো আমাদের জন্য সামনে একটা সমস্যা দেওয়া আছে, যে সমস্যাটার আমাদের সমাধান করতে হবে। এই সমস্যাটার আমাদের সমাধান করতে হবে, কিন্তু একটা খুবই পরিচিত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা আছে আন্তোনিও গ্রামশির, সেটা আপনাদের একটু উদ্ধৃত করি। যখন আন্তোনিও গ্রামশি বলছেন একটা সমস্যা হচ্ছে আমাদের সামনে যা আছে সেটাকে আমরা সমাধান করতে পারি এইরকম একটা পরিস্থিতি, আর যখন এটা এমন হয় যেটা ওনার ভাষায় ওল্ড ইজ ডাইং বাট নিউ ক্যান নট বর্ন, এরকম যদি পরিস্থিতি হয় সেটা হয় সংকট। এই সমস্যা থেকে যাতে আমরা সংকটে না যাই, বরং সমস্যার সমাধান করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমরা যাতে এই দেশে জনগণের জন্য, জনগণের অধিকারের জন্য এবং জনগণের প্রতিনিধিদের দ্বারা এই সংস্কারের কাজ করতে পারি, সেইটার জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা মনে করি যে এইটার জন্যই আমাদের সমস্ত সমঝোতা হওয়া দরকার এবং সমঝোতা এবং ঐক্যের ভেতর দিয়েই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে বলে আমি মনে করি। আপনাদের সকলকে আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে
বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। তো নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।